বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভূগোল প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোত সেটিকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি আলোচনার সুবিধার্থে। আমরা জানি নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে বিভক্ত করেছে। এই নিরক্ষরেখার উত্তর অংশ হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ অংশ হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তো আমরা আজকে আলোচনা করব দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো চলো আমরা এখন আলোচনা শুরু করি। আমরা যে মানচিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পৃথিবীর মানচিত্র। আজকে আমরা আলোচনা করব আটলান্টিক মহাসাগরের স্রোত। তো স্রোত আলোচনা শুরু করার আগে আমরা আটলান্টিক মহাসাগরের যে ভৌগোলিক অবস্থান সেটি আমরা একটু দেখব। তো তার আগে কিছু কথা বলতে হয় যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের আকৃতি ইংলিশ লেটার এস নেয়। সমুদ্র স্রোত কাকে বলে এবং সমুদ্র স্রোতের কারণ সমূহ কি কি সে বিষয়টি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমি আজকে সমুদ্র স্রোত কাকে বলে এবং সমুদ্র স্রোতের কারণ এই বিষয়গুলো আলোচনা করব না। আমরা আজকে সরাসরি আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত আলোচনায় চলে যাব। তো প্রথমে আটলান্টিক মহাসাগরের যে ভৌগোলিক অবস্থান তথা এই মহাসাগরের চতুর্পাশে কোন মহাসাগর বা মহাদেশ রয়েছে বা দ্বীপ রয়েছে সেই বিষয়টি আমরা আগে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আটলান্টিক মহাসাগর আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখি এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা এখন আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে অর্থাৎ মানচিত্রের উপরের দিকে থাকে উত্তর এবং নিচের দিকে দক্ষিণ। স্বাভাবিকভাবেই আমাদের বাম পাশে আমরা যখন মানচিত্র দেখব তখন বাম পাশে থাকবে পশ্চিম এবং ডান দিকে পূর্ব। তো আটলান্টিক মহাসাগর এটা আটলান্টিক মহাসাগর যদি এটা হয় তাহলে তার পশ্চিম দিকে আছে হলো দুটি মহাদেশ, একটি হচ্ছে উত্তর আমেরিকা এবং একটি হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমরা এখানে লিখি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা। এরপরে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে আছে আফ্রিকা এবং ইউরোপ। আমরা এখানে লিখতে পারি
আফ্রিকা মহাদেশ এবং আরেকটি হচ্ছে ইউরোপ। একেবারে উত্তরে আছে গ্রিনল্যান্ড। আমরা এখানে লিখি গ্রিনল্যান্ড। আটলান্টিক মহাসাগরের একেবারে দক্ষিণের দিকে আছে দক্ষিণ মহাসাগর। তো আমরা আরেকটু আলোচনা করি যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে আছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, পূর্বে আছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ এবং উত্তরে আছে গ্রিনল্যান্ড এবং দক্ষিণে আছে দক্ষিণ মহাসাগর। আমরা এখন আরেকটি বিষয় আমরা এখানে যে আমরা জানি নিরক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম দিকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত যে রেখা পৃথিবীর সমান দুই ভাগে বিভক্ত করেছে, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। যেহেতু আটলান্টিক মহাসাগর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত প্রায় বিস্তৃত, সেই কারণেই আটলান্টিক মহাসাগরকে নিরক্ষরেখার ভিত্তিতে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিরক্ষরেখার উত্তর অংশ হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ অংশ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তো আমরা এখন নিরক্ষরেখা অঙ্কন করি। এটি হচ্ছে নিরক্ষরেখার অবস্থান। আর নিরক্ষরেখার দক্ষিণ হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আমরা এখানে লিখতে পারি তো আমরা যে সমুদ্র স্রোত আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। তো এখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মোট 5টি সমুদ্র স্রোত রয়েছে। আমরা সেগুলো একটু লিখি, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আমরা এখানে লিখি
এক হচ্ছে কুমারী স্রোত, দুই হচ্ছে বেঙ্গুলা স্রোত, তিন হলো ঋক্ষীয় স্রোত, চার হচ্ছে ব্রাজিল স্রোত, পাঁচ হলো স্রোত। তাহলে দক্ষিণ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পাঁচটি স্রোত রয়েছে। এই পাঁচটি স্রোত আমরা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে কুমেরু স্রোত। এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে পাঁচটি স্রোতের ভিতরে কুমেরু স্রোত, বেঙ্গুলা স্রোত এবং ফকল্যান্ড স্রোত, এই তিনটি স্রোত হচ্ছে শীতল স্রোত, আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং ব্রাজিল স্রোত হচ্ছে উষ্ণ স্রোত। উষ্ণতার ভিত্তিতে সমুদ্রের স্রোতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে শীতল স্রোত আর একটি হচ্ছে উষ্ণ স্রোত। তো প্রথমেই কুমেরু স্রোত আমরা আলোচনা করি। কুমেরু স্রোত আলোচনা করি আমরা। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে কুমেরু মহাসাগরে একটি শীতল স্রোতের উৎপত্তি হয়। এই স্রোতটি যখন আটলান্টিক মহাসাগরের সীমানায় প্রবেশ করে তখন পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই স্রোতটি প্রবাহিত হয়। এটি একটি শীতল স্রোত। এই স্রোতে অনেক বরফের টুকরা ভেসে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন এই স্রোতটি আফ্রিকার উত্তমাশা অন্তরীপের কাছে পৌঁছায় তখন স্রোতটি দুইটি শাখায় বিভক্ত হয়। আফ্রিকার উত্তমাশা অন্তরীপ, আমরা যে এই জায়গাটা হচ্ছে উত্তমাশা অন্তরীপ, এই অন্তরীপে বাধা পাওয়ার আগেই স্রোতটি দুইটি শাখায় বিভক্ত হচ্ছে এবং এই স্রোতটি বিভক্ত হয়ে দুইটি শাখায় বিভক্ত হচ্ছে। এর একটি শাখা কোনরূপ দিক পরিবর্তন না করে সোজা ভারত মহাসাগরে প্রবেশ করে, অন্যটি বাম দিকে ঘুরে প্রবাহিত হয়। তো যাই হোক, এই স্রোতটি মূলত হচ্ছে আমরা যে অঙ্কন করছি যে স্রোতটি, এই স্রোতটি হলো কুমেরু স্রোত। আমি কুমেরু স্রোতের বর্ণনা আরেকটু আবার বলি যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বায়ু প্রবাহ আছে, পৃথিবীর আগ্নেয় গতি আছে, এ সমস্ত কারণে কুমেরু মহাসাগরে অর্থাৎ দক্ষিণ মহাসাগরে স্রোতের উৎপত্তি হয়। এই স্রোতটি যখন আটলান্টিক মহাসাগরের সীমানায় প্রবেশ করে তখন পশ্চিমা বায়ু দ্বারা, ঠিক এই দিক থেকে বায়ু আসে, এই পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে এই স্রোতটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এবং সবশেষে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঠিক এই জায়গায় কেপ অফ গুড হোপ উত্তমাশা অন্তরীপ, এটা আফ্রিকার অন্তরীপ হচ্ছে মহাদেশের কোনো ভূভাগ শুরু হয়ে যখন মহাসাগরে প্রবেশ করে তখন তাকে অন্তরীপ বলা হয়। তো ঠিক এই জায়গাটা, এই যে আফ্রিকা মহাদেশ, এই মহাদেশের সরু স্থলভাগ
মহাসাগরের ভিতরে প্রবেশ করছে, এই জন্য এটার নাম হচ্ছে অন্তরীপ, কেপ অফ গুড হোপ। এই উত্তমাংশ অন্তরীপ, যার বাংলা হচ্ছে উত্তমাংশ অন্তরীপ, এখানে বাধা পেয়ে বা এর কাছাকাছি যখন আসে তখন স্রোতটি বাধা পেয়ে দুইটি শাখায় ভাগ হচ্ছে। এর একটি শাখা ভারত মহাসাগরে চলে যাচ্ছে, আর অন্য শাখাটি বাম দিকে করে প্রবাহিত হচ্ছে। এই স্রোতটির নামই হচ্ছে কুমেরু স্রোত। এটি একটি শীতল স্রোত। দ্বিতীয় হচ্ছে বেঙ্গুলা স্রোত। বেঙ্গুলা স্রোত, আমরা যেখানে লিখছি বেঙ্গুলা স্রোত। বেঙ্গুলা স্রোত কাকে বলে? বেঙ্গুলা স্রোত হচ্ছে কুমেরু স্রোতের যে শাখাটি আফ্রিকার বেঙ্গলার পাড় দিয়ে, এখানে বেঙ্গলা নামে একটা জায়গা আছে বা দেশ আছে, অঞ্চল আছে, একটা দেশ আছে, এখানে এই বেঙ্গলা, এই ঠিক এই জায়গাটা, এর নাম অনুসারে এই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গলা স্রোত। তাহলে কি হলো? কুমেরু স্রোতের যে শাখাটি বাম দিকে ঘুরে, আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আমরা স্রোত যখন বর্ণনা করব, স্রোতের দিকে আমাদের মাথা থাকবে, তাহলে বর্ণনা করতে সুবিধা হবে। তাহলে কি বাম দিকে ঘুরে, কুমেরু স্রোতের যে শাখাটি বাম দিকে ঘুরে আফ্রিকার বেঙ্গলার পাড় দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, তার নাম হচ্ছে বেঙ্গলা স্রোত। এটি একটি শীতল স্রোত, কিন্তু যতই উত্তর দিকে অগ্রসর হতে থাকে স্রোতটি উষ্ণ হতে থাকবে। সবশেষে স্রোতটি যখন নিরক্ষরেখার নিকটে পৌঁছায় নিরক্ষরেখার নিকটে পৌঁছায় তখন স্রোতটি আর নিরক্ষরেখা অতিক্রম করতে পারে না। কারণ হচ্ছে এখানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দ্বারা স্রোতটি বাধাপ্রাপ্ত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দ্বারা স্রোতটি এই দিক থেকে স্রোতটি বাধাপ্রাপ্ত হয় এবং স্রোতটি আর নিরক্ষরেখা অতিক্রম করতে পারে না। তাহলে আমরা আরেকবার একটু বলি যে কুমেরু স্রোতের যে শাখাটি বাম দিকে ঘুরে আফ্রিকার বেঙ্গলার পাশ দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় আফ্রিকার উপকূলের কাছ দিয়ে, সেই স্রোতটার নাম হচ্ছে বেঙ্গলা স্রোত। এই স্রোতটি শীতল, কিন্তু যতই নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে স্রোতটি উষ্ণ হতে থাকে। কারণটা কি? আমরা জানি নিরক্ষীয় অঞ্চলের সূর্য লম্বভাবে প্রায় সারা বছরই কিরণ দেয় এবং সূর্যের তাপ বেশি সময় ধরে পায়। সে কারণে মেরুর দিকে সূর্যের তাপ খুব কম পৌঁছায়, সুতরাং পানি স্বাভাবিকভাবে শীতল থাকে। আর এই শীতল পানি যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে তখন সূর্যের আলোতে তাপে সেটা উষ্ণ হবে। সুতরাং এটি শীতল স্রোত, কিন্তু নিরক্ষরেখার নিকটে পৌঁছানোর আগে এটি আস্তে আস্তে উষ্ণ হয়ে যায়। আচ্ছা, নিরক্ষরেখার কাছে যখন পৌঁছায় স্রোতটি আর নিরক্ষরেখা অতিক্রম করতে পারে না। আচ্ছা, এরপরে আসছে পরে যে কারণটি, সেটা হলো আমাদের দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তৃতীয় স্রোতটি হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আমরা এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বর্ণনা দিব। দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিভাবে লিখবো আমরা? যে বেঙ্গুলা স্রোত যখন নিরক্ষরেখার নিকটে পৌঁছায় তখন স্রোতটি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দ্বারা তাড়িত হয়ে নিরক্ষরেখার দক্ষিণ পাড় দিয়ে, এটা নিরক্ষরেখা আমরা এখানে দেখেছি, আগে অঙ্কন করেছি, নিরক্ষরেখার দক্ষিণ পাড় দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, সেই স্রোতটার নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই স্রোতটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন দক্ষিণ আমেরিকার সেন্ট রক অন্তরীপের কাছে পৌঁছায় তখন স্রোতটি আবার দুইটি শাখায় বিভক্ত হয়। এর একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে, অন্য শাখাটি
বাম দিকে ঘুরে ব্রাজিলের পাশ দিয়ে প্রবাহিত হয়। এটি একটি উষ্ণ স্রোত। আমরা আগেই বলেছি নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে সেখানে পানি উষ্ণ থাকে এবং স্রোতও উষ্ণ হয়ে যায়। আচ্ছা, এখন সেন্ট রক অন্তরীপ হচ্ছে এই জায়গাটা। এটা ব্রাজিল একটি দেশ। আমরা জানি যে ব্রাজিল ফুটবলের অনেক ভক্ত বাংলাদেশে রয়েছে। সেই ব্রাজিল হচ্ছে এইটা দক্ষিণ আমেরিকার একটি দেশ। আর এখানে হচ্ছে সেন্ট রক অন্তরীপ। অন্তরীপ কাকে বলেছি আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। সেন্ট রক অন্তরীপ। আফ্রিকার হচ্ছে উত্তমাংশ অন্তরীপ কেপ অফ গুড হোপ, আর এখানে হচ্ছে কেপ অফ সেন্ট রক অন্তরীপ, ঠিক এই জায়গায়। আচ্ছা, এরপরে আসছে ব্রাজিল স্রোত। ব্রাজিল স্রোত কাকে বলে আমরা সেটা আলোচনা করব। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখাটি বাম দিকে ঘুরে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের উপকূল ঘেঁষে বা উপকূল দিয়ে বা ব্রাজিলের পাশ দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় যে স্রোতটি, সেটাই হচ্ছে ব্রাজিল স্রোত। এটি একটি উষ্ণ স্রোত, কিন্তু যতই দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে ততই স্রোতটি আস্তে আস্তে শীতল হতে থাকে। আচ্ছা, এখন এবং সবশেষে এই ব্রাজিল স্রোত কিন্তু আবার কুমেরু স্রোতের সাথে মিশে যায়। এরপরে যে স্রোতটি হচ্ছে ফকল্যান্ড স্রোত। এই ফকল্যান্ড স্রোত আলোচনা করার আগে ফকল্যান্ড দ্বীপ আমরা এখানে দেখতে পাচ্ছি, ফকল্যান্ড দ্বীপ। আচ্ছা, ফকল্যান্ড স্রোত একটি ছোট স্রোত এবং এটি শীতল স্রোত, আমরা আগেই আলোচনা করেছি। তো ফকল্যান্ড স্রোতের বর্ণনা কি হবে সেটা আমরা আলোচনা করি। আমরা দক্ষিণ আমেরিকার একেবারে শেষ যে বিন্দু আছে, এখানে ছোট্ট একটা দ্বীপ আছে যেটা এখনো ব্রিটেন শাসন করে থাকে, ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে এই ব্রিটিশরা। তো এই যে ফকল্যান্ড আমরা আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট এই যে ফকল্যান্ড একটা দ্বীপ, আর এ পাশটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে আর্জেন্টিনা। তো যাই হোক, এই কুমেরু স্রোতের একটি ছোট্ট শাখা ফকল্যান্ড দ্বীপের পাড় দিয়ে উত্তর দিকে অগ্রসর হতে থাকে এবং কিছু দূর অগ্রসর হওয়ার পর শক্তিশালী ব্রাজিল স্রোতের যখন মুখোমুখি পড়ে তখন স্রোতটি আর অগ্রসর হতে পারে না এবং বাধ্য হয়ে এই ফকল্যান্ড স্রোত ব্রাজিল স্রোতের সাথে মিশে যায় এবং এই মিলিত স্রোত ধারা আবার ঘুরে এসে কুমেরু স্রোতের সাথে মিশে যায়। তাহলে আমরা আরেকবার সব স্রোতগুলো একটু সাধারণভাবে আমরা আলোচনা করি। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত। 1 নম্বর হচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোত কাকে বলে আর সেটা আমরা আরেকবার একটু সব স্রোতগুলো একটু স্মরণ করি। কুমেরু স্রোত 1 নম্বর হচ্ছে কুমেরু স্রোত। কুমেরু স্রোত কাকে বলে সেটা আমরা এখন আলোচনা করব। যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে কুমেরু অর্থাৎ দক্ষিণ মহাসাগরে স্রোতের উৎপত্তি হয়। এই স্রোত যখন আটলান্টিক মহাসাগরের সীমানায় প্রবেশ করে তখন স্রোতটি পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু আমরা এখানে দেখছি পশ্চিমা বায়ু, এই দিক থেকে আসে পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয় নিয়মিতভাবে সেটাই হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে স্রোতটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং সবশেষে আফ্রিকার উত্তর মহাসাগর অন্তরীপের কাছে যখন পৌঁছায় তখন স্রোতটি 2টি শাখায় বিভক্ত হয়।
এটি একটি শীতল স্রোত। এই স্রোতে অনেক বরফ হিমশৈল ভেসে থাকে, অত্যন্ত শীতল একটি স্রোত। আচ্ছা, এরপরে হচ্ছে বেঙ্গুলা স্রোত। দক্ষিণ কুমিরু স্রোতের যে শাখাটি বাম দিকে ঘুরে আফ্রিকার বেঙ্গুলার পাড় দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয় তার নাম হচ্ছে বেঙ্গুলা স্রোত। এটি একটি শীতল স্রোত, কিন্তু যতই উত্তর দিকে যায় ততই স্রোতটি উষ্ণ হতে থাকে। সবশেষে স্রোতটি যখন নিরক্ষরেখা বা বিষুবরেখার নিকটে পৌঁছায় তখন স্রোতটি আর নিরক্ষরেখা অতিক্রম করতে পারে না। কারণ হচ্ছে এখানে দক্ষিণ পূর্ব আয়নবায়ু দ্বারা স্রোতটি বাধাপ্রাপ্ত হয়। এটি একটি শীতল স্রোত বেঙ্গুলা, কিন্তু এটা এক পর্যায়ে নিরক্ষরেখার পৌঁছানোর পরে সেটা উষ্ণ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। বেঙ্গুলা স্রোতটি যখন নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব আয়নবায়ু দ্বারা চালিত হয়ে, তখন সেই স্রোতটির নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, কারণ এটি নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন দক্ষিণ আমেরিকার সেন্ট রক অন্তরীপের কাছে পৌঁছায় তখন স্রোতটি আবার দুটি শাখায় বিভক্ত হয়। এর একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে, অন্য শাখাটি বাম দিকে ঘুরে প্রবাহিত হয়। 4 নম্বর হচ্ছে ব্রাজিল স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখাটি বাম দিকে ঘুরে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পাড় দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় তার নাম হচ্ছে ব্রাজিল স্রোত। এটি একটি উষ্ণ স্রোত, কিন্তু যতই দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে স্রোতটি শীতল হতে থাকে। সবশেষে হচ্ছে ফকল্যান্ড স্রোত। এই ফকল্যান্ড স্রোত হচ্ছে কুমিরু স্রোতের একটি ছোট্ট শাখা দক্ষিণ আমেরিকার ফকল্যান্ডের দ্বীপের পাড় দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হতে থাকে। যে স্রোতটি প্রবাহিত হয় সেটাই হচ্ছে ফকল্যান্ড স্রোত। এটি একটি অত্যন্ত শীতল স্রোত। এই স্রোতটি কিছু দূর অগ্রসর হওয়ার পর শক্তিশালী ব্রাজিল স্রোতের বাধার সম্মুখীন হয়, তখন স্রোতটি আর এগোতে পারে না এবং ব্রাজিল স্রোতের সাথে বিলীন হয়ে যায়। এই মিলিত স্রোতধারা ফকল্যান্ডের পাড় দিয়ে পূর্ব পাড় দিয়ে আবার কুমিরু স্রোতের সাথে মিশে যায়। এইভাবে একটি স্রোত চক্রের সৃষ্টি হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। আমরা আগামী ক্লাসে উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত আলোচনা করব। খোদা হাফেজ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এতক্ষণ দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে একটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা সমুদ্র স্রোত যখন আলোচনা করব পড়ব তখন অবশ্যই আমাদেরকে আটলান্টিক মহাসাগরের মানচিত্র অঙ্কন করতে হবে, তাহলে স্রোত মনে রাখা সম্ভব হবে। আটলান্টিক মহাসাগরের চিত্র অঙ্কন ছাড়া কোনোভাবেই কোনো মহাসাগরের স্রোত কিন্তু মনে রাখা সম্ভব নয়। তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে এবং আটলান্টিক মহাসাগরের চিত্র অঙ্কন করা শিখবে। কোনো বিষয়ে সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর একটি বিষয় তোমাদেরকে বলতে হয় যে তোমরা জানো যে সারা দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে এবং সামাজিক দূরত্ব মেনে চলবে। পাশাপাশি পড়াশুনো চালিয়ে যাবে, বাসায় থেকে পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।